আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে আপনাদের সাথে আছি মিথিলা ইসলাম। শুরুতেই পাইওনিয়ার ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। বিশ্বের কোথাও বিচারকরা অবসরে যাওয়ার পর মামলার রায় লিখতে পারেন না, এদেশেও পারবেন না বলেছেন প্রধান বিচারপতি। সরকারকে নাড়িয়ে দেবে এই মন্তব্য বললেন বিএনপি নেতারা। মন্ত্রিসভায় থাকা 3 নেতা দলের চেয়ারম্যানের নিয়ন্ত্রণে নেই। মন্তব্য জিএম কাদেরের। জাতীয় পার্টি নিয়ে অনেক ষড়যন্ত্র হচ্ছে বলেছেন জিয়াউদ্দিন বাবলু। দেশের বিভিন্ন স্থানে তীব্র শীতে বিপর্যস্ত জনজীবন। নিউমোনিয়া আর ডায়রিয়া আক্রান্ত শিশুদের ভিড় বাড়ছে হাসপাতালে। আজ থেকে শৈত্যপ্রবাহের আশঙ্কা। এতক্ষণ শুনছিলেন পাইওনিয়ার ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। ইফাদ টি টাইম, চায়ের সাথে সেরাটা। এবারে বিস্তারিত। বিশ্বের কোনো দেশে বিচারকরা অবসরে যাওয়ার পর মামলার রায় লিখতে পারেন না বলেছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। তিনি বলেছেন, দেশে অতীতে এরকম রায় দিলেও এখন থেকে আর এই সুযোগ দেওয়া যাবে না। বৃহস্পতিবার রাতে মৌলভীবাজার জেলা আইনজীবী সমিতির বার্ষিক নৈশভোজ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। মৌলভীবাজার জেলা আইনজীবী সমিতির অনুষ্ঠানে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা বলেন, আইন ও সংবিধান পরিপন্থী কোনো কাজ হতে দেওয়া হবে না। আমরা আইনের শাসন বলতে আইন যেরকম আছে আইনকে আমরা সমুন্নত রাখবো এবং আমরা কোনো মতেই আইন এবং সংবিধান পরিপন্থী কোনো কাজ অ্যাটলিস্ট আমি প্রধান বিচারপতি হতে দেব না। এখানে ভুল একটা নীতি চলে আসছে। একজন চুরি করেছে বলে আমিও চুরি করব, এই অন্যায় করেছে বলে আমি কি এলাও করবো অন্যায়টা ইয়ে করে? নো, I will not allow to perpetuate these wrongs. আমাদের সংশোধিত হতে হবে। আমাদের অনেক ভুল, আমরা অনেক জানি না। আইন পেশাকে রাজনীতিতে ব্যবহার না করার আহ্বান জানান প্রধান বিচারপতি আইনজীবীদের প্রতি। তিনি বলেন, দেশের বিভিন্ন জায়গায় দেখা যায় বাড়ির নির্বাচনে কে সভাপতি ও কে সেক্রেটারি হবেন তার রাজনীতিবিদরা নির্ধারণ করে দেন। এসব বিষয়ে তাকে খুব বেশি পীড়া দেয় বলেও জানান। আমি যতই দেখি ততই আমাকে পীড়া দেয়। এটা কি আমরা কোথায় চলে যাচ্ছি? আমরা যদি পলিটিক্স করতে চাই, পলিটিক্যাল জায়গা তো আছে, কিন্তু আমরা এই মহান পেশা তো পলিটিক্স করার জন্য না। আমি শুধু আপনাদের মাধ্যমে বিজ্ঞ আইনজীবী সারা বাংলাদেশের আইনজীবীদের কাছে আমি আকুল আবেদন করছি। জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আব্দুল মুসাব্বিরের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শফিকুল ইসলাম, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের জেলা জজ মোতাহের আলী, জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান, পুলিশ সুপার মোহাম্মদ শাহজালাল। এছাড়াও অনুষ্ঠানে রাজনীতিবিদ, ব্যবসায়ী, জনপ্রতিনিধি, সাংবাদিক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। বাংলা ভিশন নিউজ ডেস্ক। অবসরের পর বিচারপতিদের রায় লেখা বেআইনি ও অসাংবিধানিক বলে প্রধান বিচারপতির দেয়া বক্তব্য সরকারকে নাড়িয়ে দেবে বলেছেন বিএনপি নেতারা। দলটির অভিযোগ, সরকার দুর্নীতিগ্রস্ত ও কর্তৃত্ববাদী হওয়ায় 5 জানুয়ারির সৃষ্ট সংকট তীব্র থেকে তীব্রতর হচ্ছে। ঠাকুরগাঁও জেলা বিএনপি আয়োজিত অনুষ্ঠানে জাতীয় পার্টি সহ অন্য কয়েকটি দলের অর্ধশতাধিক কর্মী যোগ দেয় বিএনপিতে। এ সময় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল অভিযোগ করেন, গণতন্ত্র ও রাষ্ট্রের সমস্ত প্রতিষ্ঠানগুলোকে সুপরিকল্পিতভাবে ধ্বংস করা হচ্ছে। এখানে গণতন্ত্র নির্বাসিত, এখানে মানুষের বাক স্বাধীনতা নেই, ভোটের অধিকার হরণ করে নেওয়া হয়েছে, লেখার স্বাধীনতা নিয়ে নেওয়া হয়েছে, সংগঠন করবার স্বাধীনতা নিয়ে নেওয়া হয়েছে। এখানে একটি জনসভা করতে হলো অনুমতি নিতে হয়, যেটা গণতন্ত্রের একেবারে উল্টো দিক অবস্থান। ছাত্রদল নেতা নুরুজ্জামান জনি ও মাহবুবুর রহমান বাপ্পির প্রথম শাহাদত বার্ষিকী উপলক্ষে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করে ছাত্রদল কেন্দ্রীয় সংসদ। এ সময় বিএনপি নেতা আব্দুল্লাহ আল নোমান অভিযোগ করেন, বন্দুকের জোরে ক্ষমতায় থেকে লুটপাট আর দুর্নীতি করছে ক্ষমতাসীনরা। যে কর্তৃত্ববাদী সরকার আজকে বন্দুকের জোরে লুণ্ঠন করছে, তাদের কাছ থেকে আজকে দেশকে রক্ষা করতে হলে আমাদের জাতীয় ঐক্য প্রয়োজন, যে জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। এবং এই প্রসঙ্গে আমরা সরকারকেও বলেছি যে বুলেটের চেয়ে শক্তিশালী ব্যালট জনগণ প্রয়োগ করুক এবং এই ব্যালট প্রয়োগের সুযোগ দানের মধ্য দিয়ে দেশে গণতন্ত্র আবার ফিরে আসুক। এদিকে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনায় বিএনপি নেতা মাহবুবুর রহমান অভিযোগ করেন, দেশ অবরুদ্ধ, গণতন্ত্র নেই। তিনি বলেন, অবসর গ্রহণের পর বিচারপতিদের রায় লেখা নিয়ে প্রধান বিচারপতির সাহসী বক্তব্যেই প্রমাণ হয়েছে 5 জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচন ও বর্তমান সংসদ অবৈধ। যে সংসদের উপর দাঁড়িয়ে এই সরকার প্রতিষ্ঠিত, সেই 10ম সংসদ,
সবগুলো বাতিল হয়ে যায়, অবৈধ হয়ে যায়। এই চিফ জাস্টিসের বক্তব্যকে আমরা স্বাগত জানাই, যে তিনি সাহস করে বিচারের কথা মনে করে তিনি বক্তব্য দিয়েছেন। আমি মনে করি এটা সরকারকে নাড়িয়ে দেবে, সরকারের ভূকম্পন শুরু হবে। মুক্তিযুদ্ধ, গণতন্ত্র ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান সমর্থক শব্দ বলেও মন্তব্য করেন মাহবুবুর রহমান। মাহমুদ আরিফ, বাংলাভিশন, ঢাকা। জাতীয় পার্টি নিয়ে অনেক ষড়যন্ত্র হচ্ছে, যে কোনো মূল্যে পার্টির ঐক্য ধরে রাখা হবে, এমন মন্তব্য করেছেন সদ্য অব্যাহতি পাওয়া মহাসচিব জিয়াউদ্দিন বাবলু। তিনি বলেছেন, HM এরশাদ ও রওশন এরশাদ সহ পার্টির সকল নেতাকর্মী ঐক্যবদ্ধ আছেন। চট্টগ্রাম বিমানবন্দরে গতকাল সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এই মন্তব্য করেন। আমাদের পার্টি ঐক্যবদ্ধ আছে, আমাদের চেয়ারম্যান পল্লীবন্ধু এরশাদ উনি সহ এবং পার্টির সংসদ দলের নেতা বেগম রওশন এরশাদ সহ পার্টির সমস্ত সংসদ সদস্য এবং প্রেসিডেন্ট সদস্য, ওয়ার্কিং কমিটির সদস্য এবং সমস্ত জেলা কমিটি সহ আমরা ঐক্যবদ্ধভাবে আমরা এই সংকট কাটিয়ে উঠবো, আমরা এটা বিশ্বাস করি। আমি নির্বাচিত মন্ত্রিসভায় থাকা 3 নেতা চেয়ারম্যানের নিয়ন্ত্রণে নেই বলে প্রকৃত বিরোধী দল হতে পারছে না জাতীয় পার্টি, এমন মন্তব্য করেছেন দলটির নতুন দায়িত্বে পাওয়া খোদ চেয়ারম্যান জিএম কাদের। তবে এপ্রিলের মধ্যে এ বিষয়ে চেয়ারম্যান কঠিন সিদ্ধান্ত নিতে পারেন বলেও জানান তিনি। জাতীয় পার্টি আবারও আলোচনায়, এবার জিএম কাদেরকে কো চেয়ারম্যান করা নিয়ে বিভক্ত নেতারা। অন্যদিকে নতুন পদ পাওয়ায় জিএম কাদের এখন কর্মী সমর্থকদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে। নিজের দায়িত্ব কি এখনও বুঝে পাননি এই নেতা, তবে চান দলকে সত্যিকারের বিরোধী দলের আসনে নিতে। সেই পথে প্রধান ও প্রথম বাধা পার্টির 3 নেতা মন্ত্রিসভার আসন আঁকড়ে থাকা। পার্টির চেয়ারম্যান কয়েকবার বলেছেন, তাদেরকে ব্যক্তিগতভাবে ডেকে বলেছেন। কার্যকর এখনো হয়নি, তবে কার্যকর হবে এটা আমরা আশা করছি। আগে যেভাবে আমরা চিন্তা ভাবনা করতাম, যেভাবে কাজ হতো, এখন কিন্তু সেভাবে হচ্ছে না। এপ্রিলের মধ্যেই বা যখন আমাদের জাতীয় কাউন্সিল হবে তার আগে বা পরেই এই জিনিসটি ঘটবে, মানে ওনাদেরকে বেরিয়ে আসতে হবে অথবা সেই বিষয়ে পার্টি তার সিদ্ধান্তে কাজ করবে। উনি নিজেকে তো পদত্যাগ করছেন। উনি যেটা বলতে চাচ্ছেন সেটা হলো যে মাননীয় প্রধানমন্ত্রী একটা তাকে সম্মান দিয়েছেন এবং উনি চাচ্ছেন যে ওনাকে বলে ওনার সম্মতি নিয়ে এই সম্মানটা উনি মানে ওই পদ থেকে উনি বেরিয়ে আসতে চাচ্ছেন। জাতীয় পার্টির সাংগঠনিক নানা বিষয়ে অংশগ্রহণ নেই দলটির সংসদ সদস্যদের। এটাকে বিশেষ পরিস্থিতির প্রভাব বলে মনে করছেন জিএম কাদের। আগাম নির্বাচনের সম্ভাবনার পিছনে কিছু যুক্তি তুলে ধরেন জাপার কো চেয়ারম্যান। ইন্ডিকেশন আমার কাছে যেটা মনে হয়েছে যে যেহেতু উনি স্থানীয় সরকার নির্বাচনগুলি করে ফেলছেন এবং দলীয় প্রতীকে করছেন, এগুলো দেখে আমার মনে হচ্ছে যে ওনার দলকে একটু সুসংহত করার চেষ্টা করছেন গণতন্ত্রের পথে স্বাভাবিক নির্বাচনের দিকে বা জাতীয় নির্বাচনটিকে একটা নিয়ে সব সামনে রেখে সকলকে নিয়ে একটা নির্বাচন করতে চাচ্ছেন। তার জন্য নিজে প্রস্তুত হচ্ছে। প্রধানমন্ত্রী যখন এটা বলেন তখন প্রশ্ন জাগে যে নির্বাচন কি সামনে আসছে, না হলে উনি ভোট চাচ্ছেন কেন। সারা দেশের নেতাকর্মী ও সমর্থকরা HM এরশাদের নেতৃত্বে ঐক্যবদ্ধ আছেন বলেও মন্তব্য করেন তিনি। যদিও রওশন এরশাদকে পার্টির মাতৃতুল্য আসনে রাখতে চান জিএম কাদের। মাতৃতুল্য একটা স্থানে। মিরাজ হোসেন গাজী, বাংলাভিশন, ঢাকা। রাজধানীর রামপুরায় এক ঠিকাদারকে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। স্বজনরা জানান, চাঁদা না দেয়ায় তাকে হত্যা করা হয়। তবে পুলিশের দাবি, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই হামলা চালানো হয়েছে। শুক্রবার সন্ধ্যা 7:30টায় রামপুরার পাগলানগর এলাকায় বাসায় শিকদার নামে ওই স্যানিটারি ঠিকাদারের উপর হামলা চালানো হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, 3-4 জনের একটি দল বাসায়ের উপর ধারালো অস্ত্রের আঘাত ও কয়েক রাউন্ড গুলি চালায়। এ সময় নুরা নামে এক হামলাকারীকে হাতে নাতে আটক করে পুলিশে সোপর্দ করে এলাকাবাসী। গুরুতর আহত বাসাইকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় রাতে তিনি মারা যান। নিহতের স্বজনরা জানায়, নুরা বেশ কিছুদিন ধরে বাসাইয়ের কাছে চাঁদা দাবি করে আসছিল। তবে রামপুরা থানার ওসি দাবি করেন, নিহত বাসাই কারাগারে আটক সন্ত্রাসী শাহজাদা ও হামলাকারী নুরা মালয়েশিয়ায় পালিয়ে থাকা সন্ত্রাসী স্বপনের অনুসারী। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই হামলা চালানো হয়। পারিবারিক সামাজিক দ্বন্দ্বে গুরুতর অপরাধের মাত্রা দিন দিন বেড়েই চলছে। সামাজিক বিশৃঙ্খলা বা নৈতিক অবক্ষয়ের কারণে নিকট আত্মীয়দের হাতে খুন ও ধর্ষণের মতো লোমহর্ষক সব ঘটনা ঘটছে নিয়মিত বিরতিতে। এমন অপরাধ বেড়ে যাওয়ার পেছনে ত্রুটিপূর্ণ মানসিকতা, আকাশ সংস্কৃতি আর পারিবারিক মূল্যবোধের অভাবকে দায়ী করছেন বিশেষজ্ঞরা। তাদের মতে, অপরাধপ্রবণ এলাকায় কাউন্সিলিংয়ের মাধ্যমে অপরাধের মাত্রা কমিয়ে আনা সম্ভব।
গত ১৬ জানুয়ারি নারায়ণগঞ্জের বাবুরাইল এলাকার একটি বাড়ি থেকে ৫ জনের লাশ উদ্ধার করে পুলিশ। আপত্তিকর প্রস্তাবে সাড়া না দেয়া আর পারিবারিক সালিশে শাস্তির প্রতিশোধ নিতে শিল দিয়ে নির্মমভাবে মামিসহ মামাতো ভাই বোনদের নৃশংসভাবে খুনের কথা স্বীকার করেছে ভাগ্নে মাহফুজ। কিছুদিন পরপরই এমন সব ঘটনায় হতভম্ব হয়ে পড়ে পুরো সমাজ। একমাত্র কন্যা ঐশীর হাতে বাবা মায়ের খুন হওয়া, শিশু রাকিব কিংবা রাজন হত্যার ঘটনাও সামাজিক মূল্যবোধের অভাব বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। লাস্ট বলতে আমরা বুঝি যে কোনো আসক্তির কারণে যে হত্যাটি হয় এবং মামির প্রতি তার আসক্তি থেকে কিন্তু সে হত্যাকাণ্ডটি করেছে এবং এটি তার এক ধরনের বিকৃত মানসিকতার পরিচয়। কোনো কোনো ক্ষেত্রে এই ধরনের মানসিকতাকে আমরা বলে থাকি সোশিওপ্যাথ। হতাশ ব্যক্তি মাত্রই কিন্তু পরবর্তীতে নৃশংস হয়ে ওঠেন। যে অপরাধের সালিশ বিচার সেটিকে যে প্রক্রিয়ায় হয়েছে আমরা বলবো সেই প্রক্রিয়ায় না হয়ে সেটি যদি বিজ্ঞান ভিত্তিক প্রক্রিয়ায় হতো, তাকে যদি সংশোধনের চেষ্টা করা হতো, তাহলে হয়তো কোনো কোনো ক্ষেত্রে এই ধরনের প্রতিশোধমূলক কর্মকাণ্ড আমরা এড়াতে পারতাম। সমাজের বিভিন্ন স্তরে সুস্থ সাংস্কৃতিক মানসিক বিকাশের চর্চা বাড়ানো প্রয়োজন। ছোটখাটো ক্রাইম করতে করতে তারা এমন অভ্যস্ত হয়ে যায়, বড় ক্রাইম করার সময় তাদের আর হিতাহিতটা থাকে না। এটার একটা খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা হচ্ছে যে ত্রুটিপূর্ণ বুদ্ধিমত্তা, মানসিক যে একটা অস্থিরতা, এই জিনিসটাকে রিজলভ করার জন্য একটা কাউন্সিলিং সেন্টার, ইন্ডিপেন্ডেন্ট এবং নিউট্রাল একটা কাউন্সিলিং সেন্টার যদি তৈরি করা যায় জোন ওয়াইজ, ক্রাইম জোন ভাগ করে, তাহলে আমার মনে হয় যে ক্রাইম রেটগুলো অনেক কমে আসবে। সুস্থ সুন্দর সমাজ ব্যবস্থা গড়ে তুলতে পারিবারিক শিক্ষার উপর জোর দেন বিশেষজ্ঞরা। দীপন দেওয়ান, বাংলা ভিশন, ঢাকা। দামি কিংবা কম দামি যে কোনো কয়েলের ধোঁয়া মানে স্বাস্থ্য ঝুঁকি বললেন বিশেষজ্ঞরা। কয়েলে রাসায়নিক ধোঁয়ায় মানবদেহের ফুসফুসের সবচেয়ে বেশি ক্ষতি হয়। তাদের মতে যেসব কয়েলে মশা সরাসরি মরা যায় সেগুলোই বেশি ক্ষতিকর। মশার হাত থেকে বাঁচতে মশারি বা প্রাকৃতিক পদ্ধতিকে সর্বোত্তম বলে অভিমত বিশেষজ্ঞদের। বিশ্ব স্বাস্থ্য সংস্থা কয়েলে সর্বোচ্চ 0.3 মাত্রার অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট ব্যবহার নির্ধারণ করেছে, যা শুধু মশা তাড়াতে কার্যকর, মারতে নয়। তবে নির্ধারিত মাত্রা মানছেন না কেউই। উচ্চমাত্রার কেমিক্যালযুক্ত কয়েলের কার্যকারিতা বেশি হওয়ায় আকৃষ্ট হচ্ছেন ক্রেতারা। স্বাস্থ্য ঝুঁকি না জেনেই হরহামেশাই এসব কয়েল ব্যবহার করছেন। কয়েকটি প্রতিষ্ঠান ছাড়া বেশিরভাগেরই মান নিয়ন্ত্রণ ও অনুমোদন নেই। কৃষি অধিদপ্তর ও বিএসটিআর অনুমোদন ছাড়াই কিছু কারখানায় এসব পণ্য তৈরি করা হচ্ছে। দিনের পর দিন কয়েল ব্যবহারে সবচেয়ে বেশি ক্ষতি হচ্ছে শিশুদের। এর ফলে গর্ভবতী মা ও নবজাতক শিশুদের শ্বাসকষ্টজনিত রোগ হতে পারে, এমনকি অনিরাময়যোগ্য ব্লাড ক্যান্সারের ঝুঁকি বাড়তে পারে বলেও জানালেন বিশেষজ্ঞ চিকিৎসক। বিশেষ করে মশার কয়েলের ধোঁয়া, তো সেগুলোতে সহজেই তার অ্যাজমা, শ্বাসকষ্ট, তারপরে হচ্ছে সিওপিডি যেটা বললাম, এই ধরনের যে রোগগুলা সহজেই সে তার হবে। এখানে এমনও কেমিক্যাল আছে যে কেমিক্যালটা আপনি বাচ্চাদের ক্ষেত্রে বিশেষ করে এটা যদি বাচ্চারা ধোঁয়া নিতে থাকে কয়েলে, তাহলে একটা পর্যায়ে তাদের ব্লাড ক্যান্সার জাতীয় অনিরাময়যোগ্য ক্যান্সার কিন্তু হয়ে যেতে পারে। এদিকে সরকার অনুমোদিত কয়েল বাজারজাত করতে কমপক্ষে 3 বছর সময় লাগে বলে জানালেন কয়েল উৎপাদনকারী প্রতিষ্ঠানের পরিচালক সৈয়দ আলমগীর। তার মতে কম মাত্রার ইনগ্রেডিয়েন্ট ব্যবহার করা হলে মানবদেহের জন্য ক্ষতির কারণ হবে না। মশার কয়েলের ভিতরে যে কয়েল যে কেমিক্যালটা থাকে এটা কিন্তু বালাইনাশক, কীটনাশক জাতীয়। তো কীটনাশক কত পয়জনাস হতে পারে আপনি বুঝতে পারেন, সব মশার কয়েলই। কিন্তু ওইটা অতটুকুই দিতে পারবেন মশাটাকে তাড়িয়ে দেওয়ার জন্য। আর মশাটাকে যদি মারার জন্য যদি বেশি কেমিক্যাল দেন তাহলে কিন্তু এটা মানুষের বিভিন্ন স্বাস্থ্যহানিকর কাজ হবে। তবে বিএসটিআই বলছে যেসব কোম্পানি পণ্যের গুণগত মান বজায় রাখতে ব্যর্থ তাদেরকে অনুমোদন দেওয়া হয় না। খামার বাড়ি থেকে ইনসেকটিসাইড পরীক্ষা করে থাকি এবং মহাখালীতেও একটা টেস্ট করে থাকি। এই 3টা টেস্ট ল্যাবরেটরি থেকে টেস্ট রিপোর্ট প্রাপ্তির পরে যদি আমাদের বাংলাদেশ স্ট্যান্ডার্ড যেটা আছে সেই স্ট্যান্ডার্ড কনফার্ম করে তাহলে আমরা লাইসেন্স দিয়ে থাকি। অনুমোদনহীন কয়েল ব্যবহার থেকে বিরত থাকতে জনসচেতনতা বাড়ানো সহ সামাজিক আন্দোলন গড়ে তোলার পরামর্শ দিলেন সংশ্লিষ্টরা। সেতু আহমেদ, বাংলা ভিশন, ঢাকা। দেশের বিভিন্ন জায়গায় তীব্র শীতে বিপর্যস্ত জনজীবন। সবচেয়ে বিপাকে পড়েছেন দিনমজুর ও নিম্ন আয়ের মানুষ। রাজশাহীতে এবছর সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 11.5 ডিগ্রি সেলসিয়াস। এদিকে শীতের প্রকোপে বগুড়ায় ডায়রিয়া, নিউমোনিয়া রোগে আক্রান্ত শিশুদের ভিড় হাসপাতালে বেড়ে চলছে। বেডের অভাবে মেঝে ও বারান্দায় চিকিৎসা দিতে গিয়ে হিমশিম খাচ্ছেন ডাক্তার ও নার্স।
রাজশাহীতে বৃষ্টিপাতের পর বেড়েছে শীতের তীব্রতা। 24 ঘন্টার ব্যবধানে তাপমাত্রা কমেছে 2 ডিগ্রি সেলসিয়াস। বৃহস্পতিবার দিনের তাপমাত্রা ছিল 13.5 ডিগ্রি সেলসিয়াস আর শুক্রবার 11.5 ডিগ্রি সেলসিয়াস। এটি এ বছরের সর্বনিম্ন তাপমাত্রা। কাঁপুনি থামছে না, এত শীত পড়েছে। বৃষ্টি পড়ার পর শীত পড়েছে, আমার গরু বয়সে কাজকামের সমস্যা হয়েছে। লালমনিরহাটে হঠাৎ শীতের তীব্রতা বৃদ্ধিতে বিপাকে পড়েছেন ছিন্নমূল শীতার্ত গরিব মানুষ। ঠান্ডার কারণে লোকজন বাইরে যেতে পারছেন না কাজের জন্য। জরুরি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বেরোচ্ছেন না কেউই। হঠাৎ করে ঠান্ডাটা পড়ছে তো হাত পায়ে লাগতেছে। সরকার তো খালি কম্বল দেয়, কই কম্বল তো পাইতেছি না। পঞ্চগড়ে বইছে মৃদু শৈত্যপ্রবাহ। দিনভর ঠান্ডা বাতাস আর কনকনে শীতে দুর্ভোগে পড়েছেন দুস্থ ও খেটে খাওয়া মানুষ। দিনের বেলাতেই হেডলাইট জ্বালে চলাচল করছে গাড়ি। 2-1 দিন থেকে ঠান্ডার প্রকোপটা অনেক বেশি। আমাদের মতন বুড়া মানুষের চলাফেরা খুবই অসুবিধা হচ্ছে। এদিকে ডায়রিয়া, নিউমোনিয়া সহ নানা রোগে আক্রান্ত হয়ে বগুড়ার বিভিন্ন হাসপাতালে রোগীর সংখ্যা বেড়েই চলেছে। শিশু ওয়ার্ডে প্রতিদিন শিশু রোগীর চাপ বাড়লেও নার্সদের সংখ্যা বাড়েনি। তাদের নির্দিষ্ট সংখ্যক স্টাফদের সমস্যা সামাল দিতে হচ্ছে। যেভাবে ডক্টর অর্ডার দেন সেভাবে দিয়ে আমরা প্রতিটা ডায়রিয়ার বাচ্চা আমাদের এখান থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরে চলে যায়। এখানে আনার পর চিকিৎসা করার পর বাচ্চা সুস্থ হচ্ছে। হাসপাতালের চিকিৎসকরা জানালেন, ডিসেম্বর ও জানুয়ারি মাসে শীতের কারণে শিশু রোগীর সংখ্যা বাড়ে। এতে আতঙ্কের কিছু নেই। ডিসেম্বর এবং জানুয়ারি মাসে শীতের আধিক্যের জন্য ডায়রিয়া রোগী অনেক বেড়ে যায় এবং যাতে আমরা যে রোগীগুলো আসে ঠিকমতো সেবা পাই, এই জন্য আমরা সেদিনের ব্যবস্থা নিয়ে নিচ্ছি আর কি। শিশু ডায়রিয়ার ক্ষেত্রে যে চিকিৎসা, সেই চিকিৎসাটি আমরা দিয়ে যাচ্ছি। অন্যদিকে আবহাওয়া অধিদপ্তর বলছে, শনিবার থেকে মাঝারি আকারে শৈত্যপ্রবাহ শুরু হতে পারে। এতে শীতের তীব্রতা আরও বাড়বে। পাবনায় গত 24 ঘন্টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 12.2 ডিগ্রি সেলসিয়াস। নীলফামারীতে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 12.5 ডিগ্রি সেলসিয়াস। মোরশেদা রাসেল, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। নিচে গ্রেট ওয়াল সিরামিক সংবাদ বিরতি, সাথেই থাকুন, এরপর জানিয়ে ফিরছি। জমে উঠেছে নেপালে বাংলাদেশি পণ্যের একক মেলা বাংলাদেশ এক্সপো 2016। দ্রুত দেশটির সাথে সরাসরি সড়ক যোগাযোগ চালুর দাবি ব্যবসায়ীদের। অতি পরীক্ষা নিরীক্ষায় সিরিজ জয় হাতছাড়া করল বাংলাদেশ। চতুর্থ ও শেষ টি-20 জিতে সমতা জিম্বাবুয়ের। স্বাগত আরেকবার বাংলা ভিশন সংবাদে। জমে উঠেছে নেপালে বাংলাদেশি পণ্যের একক মেলা বাংলাদেশ এক্সপো 2016। বাংলাদেশি বিভিন্ন পণ্য ব্যাপক সাড়া ফেলেছে নেপালিদের মাঝে। নেপালে বাংলাদেশি পণ্যের বাজার সৃষ্টির লক্ষ্যে দ্রুত দেশটির সাথে সরাসরি সড়ক যোগাযোগ চালুর দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা। নেপাল থেকে গ্যালমান শফির রিপোর্ট, ক্যামেরায় শফিকুল ইসলাম সাবু। নেপালের ভিকুটি মণ্ডপ এক্সিবিশন হলে উদ্বোধনের দ্বিতীয় দিনই জমে উঠেছে বাংলাদেশি পণ্যের একক মেলা বাংলাদেশ এক্সপো 2016। মেলায় বিভিন্ন পণ্য ও সেবার প্রায় 70টি স্টল রয়েছে। বাংলাদেশি এই মেলায় সকাল থেকেই নেপালি ক্রেতা ও দর্শনার্থীরা ভিড় করেন। এমন সাড়া পেয়ে মেলায় অংশ নেওয়া বাংলাদেশি বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিদের প্রত্যাশা, তাদের সামগ্রী নেপালের বাজারে বেশ জনপ্রিয়তা পাবে। বাংলাদেশে আমাদের একটা ভালো মার্কেট আছে, তো এখন চাচ্ছি যে আমরা নেপালের মার্কেটটাকে কিভাবে আসতে পারি। উৎসাহ পাচ্ছি, আশা করি যে আমরা খুব অল্প সময়ের মধ্যে নেপালের মার্কেটটাও খুব ভালোভাবে আমরা ধরতে পারবো। আমরা আশা করছি বাংলাদেশ এবং নেপালের মধ্যে যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে সেই সম্পর্ক আরো দৃঢ় হবে এবং G2G এবং B2B যে বিজনেস ডিলগুলো রয়েছে সেগুলো আরো সুন্দরভাবে সম্পন্ন হবে। তবে কিছুটা প্রতিবন্ধকতা রয়েছে দুই দেশের মধ্যে সরাসরি যোগাযোগ ব্যবস্থা না থাকায়। বাংলাদেশ সরকার এবং নেপাল গভর্নমেন্টের কাছে আমাদের আবেদন যে মালটা যেন আমরা সরাসরি আমাদের ফ্যাক্টরি থেকে যদি সরাসরি কাঠমান্ডুতে এসে পৌঁছায় তাহলে আমাদের ভালো একটা ব্যবসার মার্কেট হবে। দুইবার মাল লোড আনলোড করতে হয়, এটা যদি সরাসরি আমাদের যদি বাংলাদেশের ট্রাক যদি নেপালে ঢুকতে পারতো তাহলে আমাদের জন্য অনেক উপকৃত হইতাম। আমরা বাংলাদেশ সরকারের কাছে রিকোয়েস্ট করব নেপাল গভর্নমেন্টের সাথে কথা বলে আমাদের এই ডিউটি স্ট্রাকচারটার ব্যাপারে কথা বলে যাতে আমরা সবটা পাই সে ব্যবস্থা যেন করে দেয়। এদিকে সকালে স্থানীয় একটি হোটেলে বাংলাদেশ নেপাল বাণিজ্য সম্প্রসারণ নিয়ে সেমিনারও অনুষ্ঠিত হয়েছে। নেপালের উপপ্রধানমন্ত্রী, বাংলাদেশের বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ও বাংলাদেশের রাষ্ট্রদূত এবং দুই দেশের শীর্ষ ব্যবসায়ী নেতারা অংশ নেন এতে। গেলমান শফি, বাংলা ভিশন, কাঠমান্ডু, নেপাল।
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে নির্মাণাধীন পাওয়ার প্ল্যান্টের অফিস রুমে গতরাতে লাগা আগুন প্রায় 1 ঘন্টা চেষ্টা নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। শুক্রবার রাত 8:30টায় সিদ্ধিরগঞ্জ স্পেনের ঠিকাদারি প্রতিষ্ঠান আইসোলেটের নির্মাণাধীন 335 মেগাওয়াট কম্বাইন্ড পাওয়ার প্ল্যান্টের অফিস রুমে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিস জানায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। ফায়ার সার্ভিসের 6টি ইউনিটের 1 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে, তবে ক্ষতির সঠিক পরিমাণ জানতে পারা যায়নি। এই ঘটনায় নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জ ডেমরা সড়কে প্রায় 2.5 ঘন্টা যানবাহন চলাচল বন্ধ থাকলে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এবারে আমিন জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ। কানাডার একটি স্কুলে বন্দুকধারীর গুলিবর্ষণে অন্তত 5 জন নিহত ও 2 জন গুরুতর আহত হয়েছে। এই ঘটনায় সন্দেহভাজন এক হামলাকারীকেও আটক করা হয়েছে। হামলার বিষয়টি নিশ্চিত করে সংবাদ সম্মেলন করেছেন সুইজারল্যান্ড সফরে যাওয়া কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। পরিস্থিতি নিয়ন্ত্রণে নেওয়ার পর পুলিশ এক সন্দেহভাজনকে আটক করেছে বলেও নিশ্চিত করেন তিনি। স্থানীয় গণমাধ্যমে প্রচারিত খবরে জানানো হয়, সাসকেচুয়ান প্রদেশের উত্তরাঞ্চলে অবস্থিত লা লোকি কমিউনিটি স্কুলের বাইরে গুলিবর্ষণে এই হতাহতের ঘটনা হয়। স্থানীয় মেয়র জানান, একটি বাসায় শুরু হওয়া কলহ স্কুলের বাইরে গুলিবর্ষণে শেষ হয়। 1998 সালের পর এই প্রথম কোনো শিক্ষা প্রতিষ্ঠানে গুলিবর্ষণে সর্বাধিক হতাহতের ঘটনা এটি। এবারে ক্লেমন খেলার সংবাদ। ওয়ালটন বাংলাদেশ জিম্বাবুয়ে টি-20 সিরিজ। অতি পরীক্ষা নিরীক্ষায় সিরিজ জয় হাতছাড়া করল বাংলাদেশ। চতুর্থ ও শেষ ম্যাচে হারল 18 রানে। টাইগার বোলারদের ব্যর্থতায় টি-20তে হারানোর ছন্দ খুঁজে পেলেন মাসাকাজ্জা। জিম্বাবুয়ের 180 রানের জবাবে 162তেই থামে স্বাগতিকদের ইনিংস। প্রথম 2 ম্যাচ জিতেও 2-2 সিরিজ ড্র করতে হলো মাশরাফির দলকে। ফলে কোনো টেস্ট প্লেয়িং দেশের বিপক্ষে প্রথম টি-20 সিরিজ জয়ের সুযোগ স্বপ্ন হয়ে রইল বাংলাদেশের। স্টেডিয়ামের ধারণ ক্ষমতার দ্বিগুণ দর্শক গ্যালারিতে, যার বেশিরভাগই এসেছেন নিরাপত্তার দায়িত্বে থাকা সদস্যদের গাফিলতিতে টিকিট ছাড়াই। এমনকি 2 ইনিংসের মাঝে ঘটল মাঠে দর্শক ঢুকে যাওয়ারও ঘটনা। বাইরের মতো মাঠের পারফরমেন্সেও দুর্দশা টাইগারদের। এক সিরিজে 18 ক্রিকেটার খেলিয়ে নিজেদের রেকর্ড নিজেরাই ভাঙল বাংলাদেশ। কিন্তু বোলিং কম্বিনেশনটা থাকলো এলোমেলোই। মাশরাফি প্রথম ওভারেই উইকেট নিলেন। মাসাকাজ্জা এবার হয়তো বাংলাদেশে এসেছেন নিজেকে নতুন করে চেনানোর পণ করেই। তার ব্যাটিং টাইফুনে এলোমেলো টাইগার বোলাররা। জিম্বাবুয়ের ইনিংসে 9 ছক্কার 5টি এসেছে তার ব্যাট থেকে। ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণে তুললেন 58 বলে ক্যারিয়ার সেরা অপরাজিত 93। দ্বিতীয় উইকেটে মাসাকাজ্জা মুতুম্বামির জুটি 80 রানের, আর তৃতীয় উইকেটে ম্যালকম ওয়ালারের সাথে মাত্র 5 ওভারে 61। মাসাকাজ্জার তাণ্ডব থেকে রেহাই পাননি বাংলাদেশের কোনো বোলারই। জিম্বাবুয়ে থামলো 4 উইকেটে 180 করে। এই রান তাড়া করতে চাই ভালো শুরু, চাই বাংলাদেশের ব্যাটসম্যানরা দেখালেন টি-20 ম্যাচ খেলার সামর্থ্য তাদের কতটা কম। স্কোরবোর্ডে 17 রান উঠতেই উধাও 4 উইকেট। সৌম্য, তামিম, সাকিব, সাব্বির দলের সেরা 4 ব্যাটসম্যানই ততক্ষণে বিশ্রামাগারে। 50 পেরোতেই গেল 5 উইকেট। জয় তো দূরের কথা, পরাজয়ের ব্যবধান কমানোই তখন মূল লক্ষ্য। সম্মান বাঁচাতে অবদান রাখলেন মাহমুদুল্লাহ রিয়াদ। প্রথম 3 ম্যাচে রান না পাওয়ার আক্ষেপটাও কাটল তার। নুরুল হাসানের সাথে 57 রানের জুটিতে জয়ের আশাটাও জাগিয়ে তুললেন রিয়াদ। পেলেন ক্যারিয়ারের দ্বিতীয় টি-20 অর্ধশতক। ব্যাটসম্যান মাশরাফি আরও বেশি বিনোদনদায়ী। শুরু থেকেই 4 ছক্কায় মাতিয়ে তুললেন গ্যালারি। তার 22-এ কমল ব্যবধান, কিন্তু মাঠ ছাড়তে হলো পরাজয় নিয়েই। এই সিরিজটার নাম দলের সেরা কম্বিনেশন খোঁজার এক্সপেরিমেন্ট। কিন্তু বাংলাদেশ টিম ম্যানেজমেন্টের এক্সপেরিমেন্ট হলো উইনিং কম্বিনেশন ভেঙে দলকে ভাঙা হাট বানানোর। বিকল্পের খোঁজে লাভের খাতা শূন্য। বরং সিরিজ জয় থেকে বঞ্চিত হলো টাইগাররা। মনির হোসেন খান, বাংলা ভিশন, শেখ আবু নাসের স্টেডিয়াম, খুলনা। আবারও ক্রিকেট। এশিয়া কাপের আগে ব্যাটিং, বোলিং, ফিল্ডিং 3 বিভাগেই আরও উন্নতি করা প্রয়োজন বলে মনে করেন বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। জিম্বাবুয়ের বিপক্ষে শেষ টি-20তে বোলারদের পাশাপাশি রান করতে ব্যর্থ হয়েছেন টাইগার ব্যাটসম্যানরাও। মাশরাফি মনে করেন দ্রুত টপ অর্ডারের 4 ব্যাটসম্যান আউট হয়ে যাওয়াতেই ম্যাচ থেকে ছিটকে পড়েছেন তারা। অন্যদিকে এই সিরিজের পারফরম্যান্স টি-20 বিশ্বকাপে জিম্বাবুয়েকে ভালো খেলতে অনুপ্রেরণা যোগাবে বলে মনে করেন ম্যাচ ও সিরিজ সেরা হ্যামিল্টন মাসাকাজ্জা।
ওয়ার্ল্ড কাপ বলেন বা এশিয়া কাপ বলেন, উইকেট এতটাই ভালো থাকবে। সো আমাদেরকে ওইভাবে রেডি হতে হবে যে খুব ভালো বোলিং ফিল্ডিং করলেও বড় টিম হয়তো বা 180 বা 170 করবে। সো আমার মনে হয় যে ওই অ্যাবিলিটি আমাদের ব্যাটিংও তৈরি করতে হবে যে আমরা ওইটা চেস করতে পারবো। সংবাদ শেষ করব পাইওনিয়ার ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আরও একবার জানিয়ে। বিশ্বের কোথাও বিচারকরা অবসরে যাওয়ার পর মামলার রায় লিখতে পারেন না, এদেশেও পারবেন না বলেছেন প্রধান বিচারপতি। সরকারকে নাড়িয়ে দেবে এই বক্তব্য বললেন বিএনপি নেতারা। মন্ত্রিসভায় থাকা 3 নেতা দলের চেয়ারম্যানের নিয়ন্ত্রণে নেই, মন্তব্য জিএম কাদেরের। জাতীয় পার্টি নিয়ে অনেক ষড়যন্ত্র হচ্ছে বলেছেন জিয়াউদ্দিন বাবলু। দেশের বিভিন্ন স্থানে তীব্র শীতে বিপর্যস্ত জনজীবন, নিউমোনিয়া আর ডায়রিয়ায় আক্রান্ত শিশুদের ভিড় বাড়ছে হাসপাতালে। আজ থেকে শৈত্যপ্রবাহের আশঙ্কা। এই ছিল এখনকার মতো, পরের সংবাদ সকাল 10টায়, এর আগে 9টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ বিদেশের সংবাদ সবার আগে জানতে গ্রামীণফোন বাংলালিংক ও এয়ারটেল থেকে ডায়াল করুন 1616 নম্বরে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।